যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তৃতীয় বর্ষের ছাত্রী রহস্য মৃত্যুর ঘটনা নিরাপত্তা নিয়ে প্রশ্ন তুলেছেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। তার বক্তব্য, শিক্ষাঙ্গন আজ সমাজ বিরোধীদের আখড়া। ইউনিভার্সিটি কলেজগুলো আজকাল সমাজ বিরোধীদের আখড়া হয়ে গেছে। অনভিপ্রেত ঘটনা ঘটছে, মহিলাদের উপর অত্যাচার হচ্ছে, মহিলা স্টুডেন্টদের উপরে অত্যাচার হচ্ছে। আর এটা গ্রামগঞ্জে যেমন হচ্ছে, কলকাতার বুকেও বিভিন্ন ইউনিভার্সিটিতে ঘটনা ঘটছে। চিন্তাজনক এটা। শিক্ষাঙ্গন স্কুলগুলো ছাত্র যাচ্ছে না, খালি হয়ে গেছে, টিচার নাই। এরপরে ইউনিভার্সিটি কলেজেও একই অবস্থা। এখানে স্কুল থেকে পাস করার পরে ছেলেমেয়েরা ভর্তি হতে চাইছে না। অন্য রাজ্যে লক্ষ লক্ষ সংখ্যায় চলে যাচ্ছেন পড়ার পরে ওখানেই চাকরি করছেন। এখানে তাদের পড়াশোনার পরিবেশ নেই। দ্বিতীয়, মহিলাদের সুরক্ষা নেই। সার্বিকভাবে একটা ডামাডোল চলছে। যাদবপুর বিশ্ববিদ্যালয়, যেখানে ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের একজন ছাত্রীর রহস্য মৃত্যুর ঘটনা। বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের পাশের ঝিল থেকে অচৈতন্য অবস্থায় তাকে উদ্ধার করা হয়। কেপিসি মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে রাত 10টা নাগাদ তাকে সেখানে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন। সন্ধ্যের পর ক্যাম্পাসে কি করছিলেন তৃতীয় বর্ষের ওই ছাত্রী, এই নিয়ে কিন্তু ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। যদিও যারা ছাত্রছাত্রী রয়েছেন তারা কিন্তু ফের একবার সেই সিসিটিভি নেই বিশ্ববিদ্যালয় চত্বরে, এই প্রশ্ন তুলতে শুরু করেছেন। পড়ুয়াদের একাংশ বলছেন বন্ধুদের সঙ্গে ঝিল পাড়ে বসেছিলেন ওই ছাত্রী, কিন্তু তারপরে এই ধরনের ঘটনা কেন ঘটলো তা নিয়ে উঠছে প্রশ্ন। বিশ্ববিদ্যালয়ের 4 নম্বর গেটের পাশে ঝিল থেকে অচৈতন্য অবস্থায় ইংরেজি বিভাগের তৃতীয় বর্ষের ছাত্রীর দেহ অচৈতন্য অবস্থায় উদ্ধার হয়। রাত 10টায় তাকে কেপিসি হাসপাতালে নিয়ে গেলে তাকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। ফের সংবাদ শিরোনামে যাদবপুর বিশ্ববিদ্যালয়। সুকান্ত মুখোপাধ্যায় আমাদের প্রতিনিধি এই মুহূর্তে রয়েছেন সরাসরি আমাদের সঙ্গে। সুকান্ত, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে ছাত্রছাত্রীরা ফের একবার বলছেন যে সেই সিসিটিভি না থাকা সেটাকেই কিন্তু তারা মূলত দায়ী করছেন, কিন্তু ঘটনাটা কি ঘটেছে? দেখো, গতকালকে রাত্রি 10টা থেকে ঠিক 10:30 নাগাদ যাদবপুরের ঠিক 4 নম্বর গেটের সামনে আমরা এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি। ক্যামেরা দীপ্তেন্দু চক্রবর্তী যে ছবিটা দেখাবে তোমাকে আগে দেখিয়ে নিই। ঠিক এই 4 নম্বর গেটের ঠিক পাশে যে ঝিল বা যে ডোবার অংশ রয়েছে, এখান থেকে 10:30টার কিছু পরে যারা ছাত্রছাত্রীরা ছিলেন বা যারা নিরাপত্তা রক্ষীরা ছিলেন তারা কিন্তু এই ইংরেজি ডিপার্টমেন্টের তৃতীয় বর্ষের স্নাতক স্তরের তৃতীয় বর্ষের ছাত্রীকে তারা দেখতে পান এবং সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং সেখানেই তাকে ব্রড ডেড ডিক্লেয়ার করা হয়। এবারে প্রশ্ন হচ্ছে যে গতকালকে এই ছাত্রী ডোবাতে পড়লেন কি করে, এই বিষয়টি এখনো পর্যন্ত কিন্তু পুরোপুরি স্পষ্ট নয়। যাদবপুর থানাতে ইতিমধ্যে একটি ইউডি কেস বা আনন্যাচারাল ডেথ কেস স্টার্ট করা হয়েছে এবং যেটা আমরা পুলিশ সূত্রে জানতে পারছি যে তারা ইতিমধ্যে এই যে আশপাশে যে সিসিটিভি ফুটেজ ক্যামেরা রয়েছে তার ফুটেজ তারা চেক করছেন। অর্থাৎ এই ছাত্রী কিভাবে ডোবার কাছাকাছি গেলেন, সেখান থেকে তিনি কি করে পুকুরে তার দেহ গেল বা তিনি সেখানে চলে গেলেন, এই বিষয়টা নিয়ে কিন্তু ভাবা হচ্ছে। গতকালকে ড্রামা ক্লাবের ডিপার্টমেন্টের ড্রামা ক্লাবের তরফে যা হচ্ছে এই ইউনিভার্সিটির একটা অংশ, তা সেখান থেকে রুহানিয়াত বলে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান চলছিল, যেখানে বাউল গান হচ্ছিল, যেখানে 100 থেকে 150 অডিয়েন্স ছিল, অর্থাৎ ছাত্রছাত্রীরা ছিল। তার ঠিক পরে, অর্থাৎ এটা সন্ধ্যার পর থেকে এই অনুষ্ঠান শুরু হয়, তার ঠিক পরে এই ছাত্রী এখানে এলেন এবং যেটা আমরা জানতে পারছি এখনো পর্যন্ত ছাত্রীও কিন্তু গতকালকে অনুষ্ঠানে ছিলেন, কিন্তু এখনো পর্যন্ত এই গোটা বিষয় কোনো যাদবপুর ইউনিভার্সিটির কোনো ছাত্রছাত্রীরা এখনো পর্যন্ত মুখ খোলেননি। এবং তোমাকে আরও একবার একটা জিনিস দেখাবো যে এই যে ডোবার যে অংশ যেখান থেকে তার দেহ উদ্ধার হয়, সেই পুরো জায়গাটা তুমি কিন্তু দেখতে পাচ্ছ যে একটা উঁচু অংশ বা একটা বাঁশের ব্যারিকেড দিয়ে কিন্তু পুরোপুরি ঘেরা অবস্থাতে রয়েছে। ঠিক সামনে হচ্ছে সেই বাঁশের বেড়ার অংশ এবং ডান দিকে যে লাল চেয়ার তুমি দেখতে পাচ্ছ, কলকাতা পুলিশের তরফে গোটা জায়গাটি, যেহেতু এটি একটি মানে ক্রাইম সিন, ফলত সেখানটা পুরোপুরি ঘিরে রাখা হয়েছে। আজকে ফরেন্সিক এক্সপার্টদের আসার কথা হয়েছে, তদন্তকারী দল তাদেরও আসার কথা রয়েছে এবং তারা যেটা বোঝার চেষ্টা করবেন যে এই ক্যাম্পাসের যেখানে সিসিটিভি ক্যামেরা রয়েছে তার মধ্যে এই যে ডোবার অংশ তা কভার করছে কিনা। যদি কভার করে তাহলে কিন্তু অনেকটা বোঝা সম্ভব হবে যে এই ছাত্রী কিভাবে এখানে পৌঁছলেন, ঘটনার আগে তিনি কারোর সাথে ছিলেন কিনা এবং এই ব্যারিকেড টপকে তিনি ভেতরে গেলেন কি করে এবং তার পড়ার মধ্যে কোনো রকম অস্বাভাবিকতা ছিল কিনা, এই গোটা বিষয়টি দেখা হবে। আজকে দুপুরের পর তার ময়নাতদন্ত বা পোস্টমর্টেম হবে এবং তারপরে কিন্তু আর বাকি যে বিষয় সেগুলো বোঝা সম্ভব হবে। তবে সব মিলিয়ে বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা নিয়ে আরও একবার উঠছে প্রশ্ন। এর আগেও কোর্টের নির্দেশে কিন্তু সিসিটিভি বসানো নিয়ে স্পষ্ট নির্দেশ ছিল, কিন্তু তারপরে একাধিক জায়গাতে কিন্তু সিসিটিভি ছাড়া রয়েছে। সুকান্ত, ধন্যবাদ। আর এবার চোখ রাখবো নেপালের পরিস্থিতির দিকে। জ্বলছে নেপাল, অশান্তির আবহে নেপালে মৃত্যু হলো প্রথম ভারতীয়র। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রামবীর তার স্ত্রীকে নিয়ে নেপালে ঘুরতে গেছিলেন। মঙ্গলবার যে হোটেলে তারা উঠেছিলেন সেখানেই আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রাণ ভয়ে হোটেল থেকে ঝাঁপ দেন ওই দম্পতি, মৃত্যু হয় স্ত্রীর।
এই ছবি বলে দেয় নেপালে এতদিন কি চলেছে। আর তার জেরে রাজনীতিবিদদের ওপর যুব প্রজন্মের এত ক্ষোভ যে তাঁদের এভাবে হেলিকপ্টারে চেপে পালাতে হচ্ছে। একটু দেরি হলেই উত্তেজিত জনতা ধরে ফেলবে, তাই হেলিকপ্টার থেকে ফেলা দড়ি ধরে কোনো ক্রমে ঝুলতে ঝুলতে কাঠমান্ডু থেকে নেতাদের এভাবে পালানোর ছবি গোটা বিশ্বকে চমকে দিয়েছে। নেপাল গৌতম বুদ্ধের দেশ, সেই দেশেই এখন বিদ্রোহ অশান্তির ভয়ঙ্কর ছবি। আর এই অশান্তির আবহে এবার নেপালে মৃত্যু হলো প্রথম ভারতীয়র। উত্তরপ্রদেশের গাজিয়াবাদের বাসিন্দা রামবীর তাঁর স্ত্রীকে নিয়ে নেপালে ঘুরতে গিয়েছিলেন। নেপালে চলা অশান্তির বিষয়ে তাঁদের কিছুই জানা ছিল না। এই দম্পতি যে হোটেলে ছিলেন, মঙ্গলবার রাতে সেখানে আগুন ধরিয়ে দেয় বিক্ষোভকারীরা। প্রাণ ভয়ে হোটেলের 4 তলা থেকে লাফ দেন দুজনে। স্বামী স্ত্রী দুজনেই আহত হন। পরে হাসপাতালে স্ত্রীর মৃত্যু হয়। 9 तारीख की रात को 12 बजे हमें पता चला था कि होटल में आग लगा दी, जिससे पूरा होटल खाक हो गया। हाँ, बिछड़ गए थे, वो अलग अलग हो गए। अगर वो साथ होते तो मेरी माताजी इस दुनिया में रहती। নেপাল ভারতের পাশের দেশ, যে সীমান্ত আবার পুরোটাই খোলা, পাসপোর্ট ছাড়াই এপার ওপার করা যায়। পশ্চিমবঙ্গের সঙ্গেও নেপালের প্রায় 100 কিলোমিটার সীমান্ত রয়েছে। এই পরিস্থিতিতে আতঙ্ক বাড়িয়েছে নেপালের বিভিন্ন জেল ভেঙে প্রায় 15,000 কয়েদির পালানোর খবর। এরই মধ্যে গা ঢাকা দিতে নেপাল ছেড়ে ভারতে ঢোকার সময় 61 জন কয়েদিকে সীমান্তে পাকড়াও করেছে এসএসবি। জেল ভেঙে পালিয়েছিল বেশ কয়েকজন কয়েদি। তারা ভারতে ঢোকার চেষ্টা করতেই বেশ কয়েকজনকে আটক করা হয়েছে এবং তারপর থেকে নিরাপত্তা ব্যবস্থা এবং ভেতরে ঢোকার সমস্ত নিয়ম কানুন আরো বেশি কড়া করা হলো। নেপালে আমরা শুনছি কোনো আনসোশাল এলিমেন্ট এখান থেকে না ঢুকতে পারে। ফর দ্যাট রিজন we have kept পুলিশ का এখানে চেকিং মেকানিজম, আর কোন আনসোশাল এলিমেন্ট না আসতে পারে। দ্যাট ইজ দ্য মেইন মোটিভ ফর দ্যাট। এভারেস্টের দেশ নেপালে যে দুর্নীতির এভারেস্ট তৈরি হয়েছিল তা চুরমার হয়ে গেছে গণবিদ্রোহে। দুর্নীতিতে অভিযুক্ত একাধিক মন্ত্রী থেকে মেয়রের বাড়ি এবং অফিস পুড়িয়ে ছাই করে দিয়েছে বিক্ষোভকারীরা। সেই ভয়াবহ ছবি ধরা পড়েছে এবিপি আনন্দর ক্যামেরায়। নেপালের প্রাক্তন জেনারেল অ্যাডমিনিস্ট্রেশন মন্ত্রী রাজকুমার গুপ্তার ঘর, তার বাড়িতে এইভাবেই স্থানীয় মানুষের ক্ষোভ আছড়ে পড়েছিল। আমরা দেখতে পাচ্ছি সুবিশাল অট্টালিকা, সেই সুবিশাল অট্টালিকার এটা সামনের দিকের অংশ। সামনের দিকের অংশে তার এখানে ড্রয়িং রুম ছিল এবং তার পাশেই এখানে প্রশাসনিক কাজকর্ম করার জন্য একটি ঘর ছিল। এই প্রশাসনিক কাজকর্ম যেখান থেকে হতো পরিচালিত, সেই ঘর এইভাবেই আগুন দিয়ে পুড়িয়ে দেওয়া হয়েছে। ঘরের যাবতীয় সরঞ্জাম সবটাই কিন্তু আগুনের গ্রাসে চলে গিয়েছে। বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করে প্রশাসনের সিদ্ধান্ত, শুক্রবার সকাল 11টা থেকে বিকেল 5টা পর্যন্ত নিষেধাজ্ঞা জারি থাকবে এবং শুক্রবার সন্ধ্যে 7টা থেকে শনিবার সকাল 6টা পর্যন্ত জারি থাকবে কারফিউ। নেপালের যুব প্রজন্ম যখন দুর্নীতির বিরুদ্ধে জোরালো বার্তা দিচ্ছে, তখন এ রাজ্যে নিয়োগ দুর্নীতির আবহে টেট প্রার্থীদের গলাতে উঠে আসছে নেপালের প্রসঙ্গ। মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে এটাই বলবো, নেপাল থেকে শিক্ষা নিন, 50,000 নিয়োগ দিন। এদিকে নেপালে অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন তা নিয়ে এখনো জল্পনা চলছে। কখনো নাম শোনা যাচ্ছে সুপ্রিম কোর্টের প্রাক্তন প্রধান বিচারপতি সুশীলা কার্কির, আবার কখনো নাম ভাসছে নেপালের বিদ্যুৎ বোর্ডের প্রাক্তন এমডি কুলমান ঘিসিংয়ের। নাম নিয়ে মতভেদের মধ্যেই সূত্রের খবর, অন্তর্বর্তী প্রধানমন্ত্রী বাছাই করার জন্য নেপাল সেনাবাহিনী, আন্দোলনকারী ও রাষ্ট্রপতি ভবনের মধ্যে আলোচনা চলছে। সূত্রের খবর, এক্ষেত্রে রেসে অনেকটাই এগিয়ে রয়েছেন নেপাল সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সুশীলা কার্কি। এরই মধ্যে অন্তর্বর্তী সরকার গঠন নিয়ে মতভেদ নেমে এসেছে রাস্তাতেও। বৃহস্পতিবার সন্ধ্যারাতে সেনাবাহিনী সদর দপ্তরের সামনে সংঘর্ষে জড়িয়ে পড়ে দুপক্ষ। কোনো কোনো মহল থেকে আবার অবিলম্বে সংসদ ভঙ্গ করে দেওয়ার দাবিও উঠতে শুরু করেছে। সন্দীপ সরকার ও উজ্জ্বল মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।